নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আজকের অনুষ্ঠানটা যাদের আয়নার সামনে দাঁড়াতে অসুবিধে হয় তারা প্লিজ শুনবেন না। খিস্তি খামারি বেরিয়ে আসতে পারে, ফলে আয়নার সামনে যাদের দাঁড়াতে অসুবিধে হয় তারা প্লিজ শুনবেন না। আজকের অনুষ্ঠান সেই লেখককে নিয়ে যাকে আমরা হারিয়ে ফেললাম। মাত্র 51 বছর বয়সে এক লেখক আমাদের ছেড়ে চলে গেল, তার নাম সৌরিশ দত্ত। আপনি বলবেন এরকম তো কতই হয়, এদেশে তো এটাই হওয়া স্বাভাবিক, ট্যালেন্টেড মানুষ আসবে, হই হই করে চলে যাবে। ফলে এই যে অদ্ভুত একটা অশ্লীলতার বিষয়, যে মানুষগুলো সত্যিই জীবনকে সমৃদ্ধ করে সেই মানুষগুলো আসবে আর চলে যাবে হাঁস মুরগির মতো, এর থেকে ভয়ঙ্কর জায়গা আর কিছু হতে পারে না। সৌরিশ দত্ততে যাওয়ার আগে আমাদের একবার বুঝে নিতে হবে কে ছিল এই সৌরিশ দত্ত, কেন তার কথা আমি এতবার করে বলছি। এই ছবিটার দিকে একটু তাকিয়ে দেখুন। আমার থেকে 7-8 বছরের বড় ছিল সৌরিশ দত্ত, সেটা বড় কথা নয়, একদম বন্ধুর মতো সম্পর্ক ছিল, খুব একটা বেশি বয়স ওর ছিল না। মাত্র 51-52 বছর বয়সে মরে যাওয়ার কথা নয়। সে কিন্তু ফরাসি থেকে অনুবাদক হিসেবে বাংলায় অসাধারণ কাজ করেছে, ফ্রয়েডকে নিয়ে কাজ করেছে, চে গুয়েভারাকে নিয়ে কাজ করেছে, মিশেল ফুকোকে নিয়ে কাজ করেছে, অসাধারণ অনুবাদের কাজ করেছে। কিন্তু দিনের শেষে এত কিছু করার পরেও দেখো ভাঙা জনে রইল, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। সামান্যতম যে আয়ের সিকিউরিটি থাকা দরকার, সেই আয়ের সিকিউরিটি সৌরিশ পৌঁছতে পারেনি। সৌরিশ আক্ষেপ করে বলতো যে যেখানে দিল্লি বা অন্যান্য জায়গায়, বেঙ্গালুরুতে এক পাতা কাজ অনুবাদের কাজ করলে 500 টাকা পাওয়া যায়, সেখানে এখনও 100 টাকা দেওয়া হয়। এটা কি কোনো একটা নীরব গণহত্যার পরিচয়বাহী নয়? আপনার গোটা জীবনটাকে অদ্ভুতভাবে একটা ভয়ঙ্করতার মধ্যে আটকে রাখা হচ্ছে, আপনার অর্থনৈতিক এবং সামাজিক বিকাশকে আটকে দেওয়া হচ্ছে। এর থেকে বড় গণহত্যা আর কিছু হতে পারে? এবং গোটা সৌরিশ জুড়ে যদি আপনি হাঁটেন তাহলে দেখবেন কী তার স্পর্ধা ছিল। সৌরিশের সঙ্গে আমার যখন দেখা হতো আমরা দুজন হাসতাম। প্রথমেই আমার সঙ্গে দেখা হলে সৌরিশ আর আমি দুজন হাসতাম। কেন হাসতাম? এই কারণে, ট্রেঞ্চের তলায় দুটো যোদ্ধা যখন যুদ্ধ করে, আপনার নিশ্চয়ই মনে আছে প্রথম বিশ্বযুদ্ধের কথা। প্রথম বিশ্বযুদ্ধে লড়াইটা খুব রক্তাক্ত হয়েছিল, অনেক সময় জুড়ে লড়াইটা চলেছিল, কেননা সেটা ট্রেঞ্চের মধ্যে সৈন্যদের লড়াই করতে হয়েছিল। ফলে আমি আর সৌরিশ দুজনকে দেখে হাসতাম এই কারণে যে আমরা দুজনকে খুব ভালো মতো চিনতাম। এটা বুঝতে পারতাম আমি অন্তত যে ট্রেঞ্চের ভেতরে একজন সৌরিশের মতো একজন অসাধারণ যোদ্ধা লড়াই করছে, ওর যুদ্ধটা দেখাও একটা আর্ট। ও বা হয়তো বুঝতে পারতো যে দেবাশিস হাতে বোধহয় সেই তীর রয়েছে। ফলে সৌরিশ আমার পাশে বসে আর গল্প পড়বে না, এটা ভাবলেই অদ্ভুত কষ্ট হচ্ছে। সৌরিশ আমায় বারবার বলতো লেখো, লিখছো না কেন? আর এটাই বোধহয় সৌরিশ ছিল, যে সব সময় কিছু একটা লিখতে চাইতো, অবশ্যই সমস্ত কিছুকে চ্যালেঞ্জ করতে চাইতো। তাই চাঁদে কি চীনা কমিউনিস্ট পার্টি থাকবে, এই প্রশ্ন সৌরিশ করতে পারত। এরকম অনেক ভয়ঙ্কর অস্বস্তিকর প্রশ্নের সামনে সৌরিশ মানুষকে দাঁড় করিয়ে দিতে পারত। কখনো বা মাও সেতুংকেও খিস্তি মেরে দিতে পারত। আমি খুব রেগে গেছিলাম। পরে সৌরিশ খুব সুন্দরভাবে বলেছিল যে মাওয়ের সঙ্গে তার কোনো যুদ্ধের ব্যাপার নেই, মাও সেতুকের সঙ্গে তার কোনো যুদ্ধের ব্যাপার নেই, সেও শ্রদ্ধা করে। কিন্তু এমন একটা পৃথিবীতে আমরা রয়েছি যে পৃথিবীতে কি মাওকেও আমরা মানি? মাও এলেন, দারুণ দার্শনিকরা এসে গেল, তাদের কথাগুলো শুধু বইয়ে বন্দি হয়ে রইল, বাস্তবে তার কোনো কাজ হলো না। তখন তো কখনো মানে সম্রাটকে নাবাতে হয় ঘোড়া থেকে, মাওকে নাবানো নয়। যারা মাওয়ের লেখাকে শুধু কোটেশন করে রেখে দিয়েছে তাদের বিরুদ্ধে সৌরিশ যুদ্ধ ঘোষণা করেছিল। ফলে যে কোনো মানবতাহীন বিষয়ের বিরুদ্ধে সৌরিশ ভয়ঙ্করভাবে যুদ্ধ ঘোষণা করেছিল, এবং বেশিরভাগ সময়তেই না খেয়ে সৌরিশ যুদ্ধ ঘোষণা করেছিল। আর এখানেই আমরা সবাই বোকাচোদা হয়ে রয়েছি। যদি আবার কথাটা শুনতে খারাপ লাগে চলে যান প্লিজ, আপনার জন্য আজকের অনুষ্ঠান নয়। এখানেই আমরা সবাই ওই যেটা বললাম সেইটা হয়ে রয়েছি, যে একটা লেখক না খেয়ে মারা যাবে আর আমরা হাঁ করে সেইটা দেখতে থাকবো। অর্থাৎ আমাদের মধ্যে একটা ভয়ঙ্কর অশ্লীলতার জায়গা তৈরি হয়ে রয়েছে। সেই অশ্লীলতাকে সামনে যদি আপনি না দাঁড়ান, সৌরিশ মারা গেছে ওই ন্যাকা পোজ দিয়ে কোনো লাভ নেই যে তার আত্মার শান্তি কামনা করি। বরং সৌরিশের মৃত্যু কীভাবে ঠেকানো যেত বা সৌরিশের পাশে আরও কীভাবে গভীরভাবে দাঁড়ানো যেত, সেইটা হলো আসল কাজ। এবং সেই কাজটা করতে গেলে কঠোর শব্দ প্রয়োগ করতে হয়। এখন আপনি আমায় বলতেই পারেন
যে এই যে সাইলেন্ট জেনোসাইড ভাই তুমি নানা জায়গায় বলো, অনেকেই বলে, সেটা আসলে কি সাইলেন্ট জেনোসাইড বলে আসলে হয় কিছু? সৌরিশ তো দিব্যি বেঁচে ছিল, রাস্তায় হাঁটতো, বেড়াতে যেতে ভালোবাসতো, লিখতে ভালোবাসতো, গল্প করতে ভালোবাসতো। সাইলেন্ট জেনোসাইড বলে কিছু হয়? যেমন আপনি কোনো ইউরোপিয়ানকে বোঝাতে পারবেন না যে ভারতবর্ষের জাতপাত প্রথাটা কী, তারা বুঝতেই পারবে না, তারা দাস প্রথা বুঝতে পারবে, কিন্তু জাতপাত প্রথাটা যে কত ভয়ঙ্কর, এখনও যে একটা নিচু জাতের লোক হলে তাকে যে বাবুদের কুয়ো থেকে জল খাওয়া তো নিষেধ হয়ে যায়। কোনো একজন খুব ডাউন ট্রোডেন মানুষ যদি কোনো একটা বড় এলিট ইউনিভার্সিটিতে আসে, ফুয়েবারা সব নিয়ে আলোচনা হয়, পরে তার লাশটা ওপরে ঝুলতে থাকে, এগুলো বোঝানো যাবে না। তেমন সাইলেন্ট জেনোসাইড হচ্ছে এমন একটা জায়গা যেটা কখনো বোঝানো যাবে না। দাদা, আই হ্যাভ এ কোয়েশ্চেন। আজকের কোয়েশ্চেনের পরে আপনার এই আবুল তাবুল কোয়েশ্চেন পরে আমি এই কোয়েশ্চেনটা পরে অ্যান্সার দেবো। হ্যাঁ, আজকে আপনার এই কোয়েশ্চেনটা ভালো লাগছে না আমার, পরে আমি দেবো, লাস্টের দিকে দেবো যদি মনে ভালো লাগে। পরে একদিন করবেন। যেটা বলছিলাম যে প্রসঙ্গ নিয়ে কথা বলুন। তাহলে সৌরিশেরটা হঠাৎ জেনোসাইড আমি বলছি কেন? জেনোসাইড আমি এই কারণে বলছি, একজন লেখক যদি জেনোসাইডের সংজ্ঞা কী? জেনোসাইডের সংজ্ঞা হচ্ছে একটা মানুষকে ক্রমশ সংকুচিত করে দেওয়া এবং তার জীবিকার সমস্ত অধিকার থেকে, অর্থাৎ তার ন্যায়সঙ্গত সমস্ত অধিকার থেকে তাকে সরিয়ে দেওয়া। শুধু হাতে মেরে ফেলাটা জেনোসাইড নয়। সৌরিশের ক্ষেত্রে তো সেই বিষয়টাই হয়েছিল, অনেক লেখকের ক্ষেত্রে তো সেই বিষয়টাই হয়ে আসছে চিরকাল জুড়ে। সাদাত হাসান মন্টের মতো একটা লেখক যে অসাধারণ একটা লেখা লিখেছিল, বা পাকিস্তান জুড়ে অসাধারণ সব লেখা লিখেছিল, এবং যে কিনা টোবাটেক সিংয়ের মতো একটা লেখা লিখেছিল, ঠান্ডা গোস্তের মতো একটা লিখেছিল, তাকেও তো চিরকাল ভয়ঙ্কর শুধু দারিদ্র্যে নয়, তার যে বিকাশটা হওয়ার কথা ছিল, একটা সঠিক ইংরাজি অনুবাদও তার জীবন হয়নি। তাই এটা কি শুধু পাকিস্তান রাষ্ট্র করেছিল? তা নয়, গোটা পরিবেশটাই তার বিরুদ্ধে কাজ করে গেছিল, যেখানে তার হয়ে বলার কিছু আর থাকে না। একটা গরিব মানুষকে যখন জেলে পুরে নিয়ে যাওয়া হয়, একটা আদিবাসীকে, তখন গোটা সিস্টেমটা তার বিরুদ্ধে চলে যায়, তার কাছে টাকা থাকে না। সাইলেন্ট জেনোসাইডের সৌরিশের ক্ষেত্রে সেই বিষয়টাই ঘটেছিল, যে সৌরিশের মতো লেখকদের, একা সৌরিশ নয়, সৌরিশদের মতো লেখকদের ক্ষেত্রে ওই জাপল ছাত্রের কথাটাই বারবার ঘটে, যে তার নিজস্ব জীবনের বিকাশের জায়গাগুলোর ভেতর দিয়ে একজন লেখককে লেখক হিসেবে খুঁজে পাওয়া যায়, তার প্রতিষ্ঠা এবং তার উন্নতির জায়গাটা খুঁজে পাওয়া যায়। সেই ইউরোপে বা লাতিন আমেরিকার ক্ষেত্রে এই রকম বিষয়টা দেখবেন না। সেখানে একজন লেখকের ডেভেলপমেন্টের জায়গাটা রয়েছে। একজন লেখক যেটা লিখছে সেই লেখাটাকে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়ার অন্তত টেকনিক্যালি সুযোগ রয়েছে। আজ অবধি তো সৌরিশের একটা অনুবাদও হলো না। এই সম্পূর্ণ বিষয়টাকে ধরে আমি সাইলেন্ট জেনোসাইড বলছি। সাইলেন্ট জেনোসাইড সবার সঙ্গে হচ্ছে। আপনার মনে যে অসীমকে ধরার ক্ষমতা রয়েছে, আমাদের মনে যে অসীমকে ধরার ক্ষমতা রয়েছে, একটা অপূর্ব চাঁদ দেখলে, একটা অপূর্ব ছবি দেখলে আমরা যে কিছুক্ষণের জন্যে অদ্ভুত একটা জগতে চলে যাই, সেই জগৎটাই ক্রমশ সংকুচিত করে দিয়ে চারদিকে ট্র্যাশগুলোকে গেলানো হচ্ছে। আর এই আপনার অসীমকে সংকুচিত করে দিয়ে আপনাকে যখন ট্র্যাশের জগতে নিয়ে যাওয়া হয়, তখনই এটাকে সাইলেন্ট জেনোসাইড বলে। তাই ঋত্বিকের মৃত্যুর পরে খুব অসাধারণভাবে বিজন ভট্টাচার্য এই কথা বলেছিলেন যে ঋত্বিককে খুন করা হলো। একই কথা আমি বলছি, সৌরিশকেও খুন করা হলো। ঋত্বিক আর সৌরিশের মধ্যে কোনো মিল থাকে না, কিন্তু ঋত্বিক ঘটকের কাঁধে ভর করেই সৌরিশ পৃথিবী দেখতে পায়। ওই চারু মজুমদার ঠিক কথা বলেছিল, আমি মাওয়ের কাঁধে ভর করে পৃথিবী দেখি। আর আমি একটা অন্য কথা বলি, আমি মাও চারু মজুমদার ঋত্বিকের কাঁধে ভর করে পৃথিবীটাকে দেখি। ফলে এদের থেকে বেশি দেখি, হয়তোবা এদের থেকে বেশি পৃথিবীটাকে দেখতে পাই। কেননা আমি মাও, চারু, ঋত্বিক এদের কাঁধে, কেন তারা আমার চেয়ে অনেক সিনিয়র ছিলেন, এদের কাঁধে ভর করে পৃথিবীটাকে দেখতে পাই। সৌরিশও সেই জায়গাটা দেখতে পেত। আশ্চর্য মজার লাগছে, আমাদের এখানে সব কিছুর পরাজয়ের মূল জায়গাটা কী জানেন? মূল জায়গাটা হচ্ছে অন্য, যে রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস যখন না হয়। কোনো একটা আলোচনা সভায় ছিলাম, উপলদাও সেখানে ছিল। উপলদা কী বলবে বুঝতে পারছে না। একটা উনিয়ানের পতনের পরে যে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল, তোমার লেখার মধ্যে সেই রকম ভয়ঙ্কর জিনিসগুলো আঁকালো। আমি আর সৌরিশ দুজনেই ওই বোধহয় আগে বলেছিল যে এর থেকে ট্র্যাশ লেখার কিছু হয় না। আর এখানেই হচ্ছে আজকে আমাদের গোটা সোভিয়েত ইউনিয়ন সহ গোটা বিশ্বজুড়েই মার্ক্সবাদের পতনের অন্যতম একটা এটা জায়গা, যেটার সাথে যেটা যায় না। আপনি একটা ট্র্যাশ গল্প লিখেছেন, আর আমি সেটাকে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তুলনা করে, সোভিয়েত ইউনিয়নের পতনের কান্নার সঙ্গে তুলনা করে একটা ভয়ঙ্কর ন্যারেটিভ তৈরি করে দিচ্ছি। অর্থাৎ আপনাকে দিয়ে যেটা হবে না সেইটাকেই আমি রিপ্রেজেন্ট করে দিচ্ছি। এইটা হলো আজকের সবচেয়ে ট্র্যাজেডি। আর এই ট্র্যাজেডির বিরুদ্ধে সৌরিশ লড়াইটা অন্তত করার চেষ্টা করেছিল। ও সাহিত্যের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেন। এখানে চারপাশে দেখুন, সব জায়গায় দেখবেন অদ্ভুত কম্প্রোমাইজ।
করেনি, তোমার চেয়ারটা একটু দামি বলে ও কখনো বলেনি ওই চেয়ারে বসেছো বলেই তুমি দারুণ লেখক। ও উল্টে লেখাকে লেখার মতো করে দেখতে চেয়েছে, চেয়ারটা দামি বলে দেখতে চাইনি। আমাদের এই চারপাশে দেখুন নানা দিদি দাদা হ্যান ত্যান, বেশিরভাগেরই যদি আপনি একটু ঢু মেরে দেখেন, যারা বড় পদ পাচ্ছে তৃণমূল ধরে অথবা ছিন্নমূল ধরে অথবা সিপিএম ধরে, তাদের যদি বেশিরভাগই একটু আপনি নাড়িয়ে দেখেন তাহলে কিন্তু একই বাজনা বাজবে, সেখান থেকে কোনো ধরনের ইন্টালেকচুয়াল আউটবাস্ট বা আউটকাম আসবে না। সৌরিশ এই যে ইন্টালেকচুয়াল আউটবাস্ট বা আউটকাম না আসা, সেইটাকে ধরার চেষ্টা করেছিল সৌরিশ। তাই জন্যে সবার কাছেই বোধহয় ভেতরে ভেতরে একটা অসহ্য জায়গা তৈরি হয়ে গেছিল। এইটা খুব সুন্দরভাবে এক লেখক দেখিয়েছিলেন, আমার খুব প্রিয় লেখক, সম্ভবত সেন্ট জন নাটকে বার্নার্ড শ, যে সেন্ট জনের পরাজয় তার কাছের লোকেরাও গভীরভাবে চাইছে, কেন সেন্ট জন তো ওই জায়গাটা ধরছে যে তোমাকে দিয়ে ওটা হবে না। ওই কালকে একটা ছেলে আমার ছেলে বয়সে ছোটো তাকে বললাম, বেটা তুসসে হো এ নেই হো পায়েগা, তোমায় দিয়ে এটা হবে না বাবা, হবেই না, যত বই পড়ো, কেন ভেতরে একটা অন্য জিনিস লাগে। তা সৌরিশ সেই জায়গাটাকে ধরার চেষ্টা করেছিল, যেটা সাধারণত আমরা এড়িয়ে যাই এবং যেটার সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে নিই। সৌরিশ চেয়ারে বসা শক্তিশালীর যে ভয়ঙ্কর এক ধরনের একটা স্বৈরাচার থাকে, সেই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছিল। তাই প্রচুর লেখককে ট্র্যাশ ইত্যাদি সৌরিশের বলতে জিভ কাঁপতো না, সৌরিশের জিভে সেই অর্থে হার ছিল না। ফলে একভাবে লেখার যুদ্ধের এক অতন্দ্র প্রহরী ছিল সৌরিশ। তবে সবটাই তো এরকমভাবে সাইলেন্ট জেনোসাইড মানে সবটাই তো নেগেটিভ না। নেগেটিভ মানে কি, আলো আছে, নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে অন্ধকার আছে, তার মানে আলোও আছে। বিশেষ করে সৌরিশ উপলদা এবং আমার সম্পর্ক, সেখানে আমরা যেভাবে গল্প নিয়ে এগোনোর চেষ্টা করতাম, সেটা মনে হয় একটা ডকুমেন্টারি সাবজেক্ট হতে পারে। উপলদা একটা গল্প শেষ করছে যে জায়গা থেকে, আমি কখনো চেষ্টা করেছি সেই জায়গা থেকে একটা গল্পকে নিয়ে যাওয়ার। সেই ছোটোবেলায় পড়েছিলাম উপলদার মুখে যে নকশাল এবং পুলিশের গুলির মাঝখানে খবরিলাল আটকে পড়েছিল। কার গুলিতে খবরিলাল মারা গেছিল আজও বোঝা যায়নি, নকশালদের গুলিতে না পুলিশের গুলিতে। তারপরে আমি একটা লেখার চেষ্টা করেছিলাম এবং সেই লেখার শেষে, খবরিলালের জন্য লেখাটার শেষে একটা ইন্টারেস্টিং জায়গা রাখার চেষ্টা করেছিলাম, যেটা খুব ইন্টারেস্টিং। সেই জায়গায় আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে সুদর্শন চক্রটা দাঁড়িয়ে রয়েছে, তার পাশে অসংখ্য লোক দাঁড়িয়ে রয়েছে। সুদর্শন চক্রটা এখন ঘুরছে না, একবার ঘুরতে শুরু করলে বহু মানুষের গলা কাটা চলে যাবে। সুদর্শন চক্রটা একবার ঘুরতে শুরু করলে, সৌরি সেটা অবজার্ভ করেছিল, দেখলাম অদ্ভুতভাবে মিলে গেল আমার ওই লেখাটার সঙ্গে। সৌরিশের এই জীবন কাহিনীর জার্নিটা এইভাবে যে মিলে যাবে কখনো ভাবতে পারিনি, কেন সৌরিশ বারবার সুদর্শন চক্রকেই অবজার্ভ করে গেছিল। তাই জন্যে ওকে নিয়ে এই ভিডিওটা যখন আমি করি, এখানে উপলদাও ছিল, এখানে আপনি দেখবেন খুব কষ্ট লাগে যে আমার এখানে কিন্তু সৌরিশকে আপনি দুরন্তভাবে এই ভিডিওটার মধ্যে খুঁজে পাবেন। আজকে আর বাস্তবে সৌরিশকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এই ভিডিওটার মধ্যে সৌরিশকে খুঁজে পাওয়া যাবে। এবং সৌরিশ বারবার এই সুদর্শন চক্রের কথাটাই বলছিল, না খেতে পেয়ে একজন লেখকের লড়াইয়ের কথা বলছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমি উপলদা এবং সৌরিশের যুগলবন্দির কথাও বা সৌরিশ একভাবে বলার চেষ্টা করেছি। আমি বলতে পারি উপলদা অনেকবার সৌরিশের জন্য গভীরভাবে চেষ্টা করেছেন, সাহিত্যিক উপল মুখোপাধ্যায়। এবং এটা খুব ইন্টারেস্টিং, বাংলা সাহিত্যে এটা নিয়ে আলোচনা কেন হয় না আমরা জানি না। উপলদা যখন আলমগীর লিখছে, সেই সময় কিন্তু সৌরিশও জাফর জিন্দানি কিস্তা লিখছে, এবং জাফর জিন্দানি কিস্তার ভেতর দিয়ে বাহাদুর শাহ জাফর থেকে আপনি দেখবেন জাফর জিন্দানি অর্থাৎ রঞ্জিত সিংয়ের বউয়ের লড়াইয়ের গল্প, এবং সেখানে রাষ্ট্রীয় শোষণের সেই ভয়ঙ্কর জায়গাটা আখতারুজ্জামান আমাদের বলেছিলেন না, যে একজন প্রকৃত লেখক সবসময় আমাদের এটা বোঝান যে রাষ্ট্রের শোষণটা কী ভয়ঙ্করভাবে আমাদের বেঁধে রেখেছে। সেই বন্য লেখক যেটাকে নবারুণ বলেছেন, আখতারুজ্জামান হলো সেই লেখক যাকে কাবু করা যায় না, অর্থাৎ সেই বন্য ঘোড়া আখতারুজ্জামান ইলিয়াস আমাদের দেখিয়েছেন কীভাবে গোপন যে শেকলে আমাদের জড়িয়ে নেয় সেটাকে তুলে আনে একজন লেখক। সৌরিশ সেই জায়গাটা ধরার চেষ্টা করেছে। ফলে উপলদা যখন একভাবে একটা ন্যারেটিভে গোটাও আলমগীরকে ধরছেন, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার একটা অন্য জায়গাকে ধরছেন, তখন সৌরিশ রাষ্ট্রীয় সন্ত্রাস এবং অবশ্যই বাহাদুর শাহ জাফর থেকে আপনার
জাফর জিন্দানি, রঞ্জিত সিংহ এবং তাদের লড়াইয়ের ইতিহাস তুলে ধরছেন, এবং ইতিহাস তুলে ধরতে গিয়ে সেই লাইনটা এসে আপনি আটকে পড়বেন। ফাঁসির দড়ি বড় থাকলে সহজে লোকটা মরে যায়, কিন্তু ফাঁসির দড়ি যদি ছোট হয় তাহলে একটা লোক আকাশে কাটা মুরগির মতো ছটফট 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 করতে থাকে। তাহলে এই যে রাখবেন, সবই তো আমি চাচ্ছিলাম, নাম নিচ্ছি না, তিনি আমাকে তার সাক্ষাৎকার দিয়ে তিনি আনন্দ করে নোবেল পুরস্কার এসে গেছে। এই যে খুব সহজেই নোবেল পুরস্কার এসে যাচ্ছে, তার জীবনে আর কিছু চাহিদা নেই, আর কিছু পাওনা নেই, এই যে একটা মস্ত মস্ত ব্যাপার, কোনো একটা চুম্বক ফাট করে একটা তোমাকে টেনে নিতে পারে সামান্য কিছু দান খয়রাত ছুড়লেই, এর বিরুদ্ধে প্রকৃত অর্থে একজন লেখকের জীবনের অবস্থান সৌরিশ নেওয়ার চেষ্টা করেছে। এবং এখানে আমি খুব ভালো করে দেখছি যে এই চেতনার রবীন্দাকে এই সময়ের মধ্যে আমি খুব একটু এগিয়ে রাখবো। কারণ রবীন্দ্র এর আগেও আমায় ফোন করে মহাদেব বাবু, যাকে কেউ আজ অবধি সম্মান দেয়নি, যিনি কিন্তু দলিত কবি, রিক্সা চালাতে চালাতে কবিতা লেখেন, মহাদেব নস্কর, তাকে নিয়েও তারা অনুষ্ঠান করেছিলেন, সম্মান জানানোর চেষ্টা করেছিলেন। সেই রবীন্দ্র যখন জাফর জিন্দানি কিস্সা প্রকাশ করলো, তখন সেটা একটা অন্য জায়গা পায়। জাফর জিন্দানি কিস্সার সবচেয়ে আসল জায়গাটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে, দেশ যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, তখন আমার দেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের যে গভীর একটা শেকড় আছে, এবং সেই শেকড়টা যে আসলে শুধু তত্ত্বের মোড়কে নেই, সেই শেকড়ের মধ্যে যে আসলে ভয়ঙ্করভাবে একটা অন্য গল্পের মাদকতা আছে, সেটাই হচ্ছে জাফর জিন্দানি কিস্সার মূল জায়গা। তাই জন্যে জাফর জিন্দানি কিস্সা শুরুই করছে সৌরিশ আমির খুসরোর ওই লাইনটা দিয়ে, এই পৃথিবীর কোথাও যদি জান্নাত থেকে থাকে তাহলে যেন সেটা রয়েছে এই পথেরই বাঁকে, অর্থাৎ কোনো অলৌকিক দর্শন নয়। আকাশে জান্নাত নেই, মাটির তলায় জান্নাত নেই, জান্নাত জনজীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে আছে। অর্থাৎ ঋত্বিক ঘটকের নাগরিকের মতোই জাফর জিন্দানি কিস্সায় সৌরিশ ধরার চেষ্টা করছেন এক অপূর্ব জীবনকে। আর এখানে এসেই আরও বৃহত্তর প্রশ্নটা এসে যায়, আমরা কি বাল ছিঁড়ছি? একদম বলছি, বাল ছিঁড়ছি কি আমরা? সৌরিশের মতো লেখকের মৃত্যু কি আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাফোর্ড করতে পারি, যার লেখায় এত বড় ফ্যাসিবাদ বিরোধিতা রয়েছে? তবুও কিন্তু আমরা এই মৃত্যুটাকে অ্যাফোর্ড করে নিলাম। কেন পরিষ্কার বলছি, এই মৃত্যুর পেছনে সিস্টেমেটিক্যাল একটা অনাচার ভয়ঙ্করভাবে দায়ী রয়েছে। হয়তো সৌরিশের সেই অর্থে যে ট্রিটমেন্ট হওয়ার কথা ছিল, সেই ট্রিটমেন্ট হয়নি। সৌরিশের পাশে যেভাবে কারুর দাঁড়ানোর দরকার ছিল অর্থনৈতিকভাবে, সেভাবে কেউ দাঁড়ায়নি। এবং এটা একা যদি আপনি বলেন অমুক লেখক করে দেবে, এটা একা উৎপল মুখোপাধ্যায় চাইলেও করতে পারবে না। একদম বলছি, শুনুন, উৎপলদা তো অনেক চেষ্টা করেছেন, এটা একা কেউ করতে পারবে না। তাহলে এই সিস্টেমেটিক ব্যাপারটা হলো কেন? আমরা বাল ছিঁড়লাম কেন? খারাপভাবে নেবেন না। এখানে সিস্টেমেটিক বিষয়টা হলো কেন? কেননা আমরা এটা অ্যাফোর্ড করতে পারি। যে সেনাপতিকে সবচেয়ে বেশি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আমার দরকার ছিল, সেই সৌরিশের মতো লেখককে, যে কিনা নতুন আলো দেখাতে পারতো আজকের যুদ্ধে, তাকে আমরা কবরে পাঠিয়ে দিতে পারি। এবং যাদের কোনো দরকারই ছিল না, যে কিনা বরের সঙ্গে আলু কাটলেও বোধহয় জীবনটা তার ভালো যাবে, ফ্যাসিবাদের ফটাই নিয়ে বলতে পারে না, তাদেরকে আমরা আকাশে তুলে দিচ্ছি। তাহলে এই যে অদ্ভুত একটা জায়গা, যেখানে সত্যিকারের ফ্যাসিবাদ বিরোধীদের আজকে দরকার ছিল, মার্ক্সবাদীদেরও বিশেষ করে, দক্ষিণপন্থার কথা ছেড়েই দিচ্ছি, তাদের আর কি দরকার আছে? তাহলে তারাও কিন্তু সৌরিশের দিকে তাকিয়ে দেখেনি। এতগুলো মার্ক্সবাদী দল কি ছিঁড়ছিল? ঘাস ছিঁড়ছিল। আসলে এটাই হলো অদ্ভুত খেলা, রাষ্ট্র এবং একটা বৃহত্তর নেক্সাসের খেলা। যে মানুষটা সত্যিকারের রাষ্ট্রের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, তার পাশে দাঁড়ানোর কেউ থাকে না, অর্থাৎ তাকে একা মরে যেতে দেওয়া হয়। ঋত্বিক ঘটকের ক্ষেত্রেও সেটাই করা হয়েছিল, সৌরিশের ক্ষেত্রেও সেটাই করা হলো। সময়ের তফাৎটা কিন্তু ভয়ঙ্করভাবে রইল। ঋত্বিক ঘটক কখনো সৌরিশ হবে না, আবার সৌরিশ তার নিজের জায়গায় স্থির থাকবে, কিন্তু খেলাটা একই রইল, একা একা মরে যেতে দেওয়া হলো। এবং এই একা একা মরে যেতে দেওয়ার গল্পটা শুধু সৌরিশের ক্ষেত্রে নয়। আজকে আমার বাংলা সাহিত্যে অনেক ভালো ভালো লেখক এবং চিন্তকরা রয়েছেন, যারা কিনা বিশ্ব সাহিত্যকে বা বিশ্বের বাজার বলেই বলছি, একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারেন, কিন্তু তাদের মিনিমাম কোনো স্কোপ দেওয়ার জায়গায় নেই। যাই হোক, জাফর জিন্দানি কিস্সার ক্ষেত্রে আসি। জাফর জিন্দানি কিস্সায় শুধু এইটুকু যে আরেকটা জায়গা আমাকে ভয়ঙ্করভাবে ভাবায়, সেটা হলো তার ল্যাঙ্গুয়েজ। গতকালই
আমি প্রসূনকে, বেহালায় একটা লিটল ম্যাগাজিন মেলা হচ্ছিল, প্রসূনকে আমি ধন্যবাদ দেবো যে প্রসূন অন্তত একটা নতুন কিছু ডাইমেনশন ভাবার চেষ্টা করছে। আমার চেয়ে বয়সে ছোটো প্রসূন দাস, ও অন্তত নতুন একটা তাল সময়টাকে সাহিত্যের প্রতিরোধের আঙ্গিকে ধরার চেষ্টা করছে। তো গতকাল দেখছিলাম এক বক্তা বলছিলেন ইতিহাস নিয়ে একের পর এক, মানে এআইয়ের মতোই বলে যাচ্ছিলেন, তার বক্তব্যের মধ্যে থেকে আলো নিশ্চয়ই আছে। তো আমি শুনছিলাম, শোনার পরে একটা ইন্টারাকশনের জায়গা তৈরি হলো। তখন আমি যখন প্রশ্ন করতে যাচ্ছি, আমি প্রশ্ন করার আগে এটা হয়তো গৌরচন্দ্রিকা বেশি করেছিলাম, তখন তিনি হঠাৎ রেগে গিয়ে বলছেন যে না না, আপনি প্রশ্নটা করুন, অত বলার কী আছে, মানে আপনি ইন্টারাকশনের জায়গা তৈরি করেছেন আর আপনি বলছেন প্রশ্নটা করুন, অত কি বলার আছে। পরে সেই ভদ্রলোক বলছেন আমায় কিন্তু আপনি রাগাতে পারবেন না। আমি মনে মনে হেসে তার মুখের ওপরেই বললাম, আপনাকে রাগানো হচ্ছে কয়েক সেকেন্ডের ব্যাপার, চুটকি মে চিপকায় যেমন হয় না, আপনাদের মতো লোককে সেরকম চুটকি মে চিপকে দেওয়া যায়, সেটা বড় কথা নয়। কেন তিনি রেগে গেছিলেন ভয়ঙ্করভাবে। এবং সেখানে আমি দেখছিলাম যে ভয়ঙ্করভাবেই সেই লোকটা একটা ইতিহাসের ন্যারেটিভ বলে যাচ্ছে, এবং সে জানেও না স্যার এই বক্তব্য শুনতে শুনতে পেছন দিকে লোক ঘুমিয়ে পড়েছে। ইতিহাসের ন্যারেটিভ বলে যাচ্ছে এআইয়ের মতো। আর কিছু ছেলেপুলে দেখবেন এমন আছে, ইদানিং তৈরি হয়েছে ফ্যাটি অ্যামাইনো অ্যাসিডের মতো, যা কিছু খায়, সে হিন্দুত্ববাদী কথা থেকে কোনো উঁচু দরের লোক মঞ্চে যা কিছু দাঁড়িয়ে যা কিছু বলে, হিন্দুত্ববাদী কথা থেকে অহিন্দুত্ববাদী কথা সব কিছু হাঁ করে শোনে, সেরকম কিছু লোক হয়তো শুনছিল, কিন্তু ভেতরের দিকে লোক ঘুমিয়ে পড়ছিল। এই যে প্রাণহীন শুধু ইতিহাস চর্চা, তাই কালকে আমার প্রশ্ন ছিল যে হিন্দুত্ববাদ বিষয়টা কি শুধু এরকম ইতিহাস চর্চার ভেতর দিয়ে আসে, নাকি তারও একটা গভীরতম আইডিওলজিক্যাল স্পেস আছে, যে আইডিওলজিক্যাল স্পেসের জায়গা থেকে সে সমস্ত কিছু দখল করার চেষ্টা করে। এবার আইডিওলজিক্যাল স্পেস মানে সেটাকে গ্লোরিফাই করা নয়, আইডিওলজি আছে মানে সেটা দারুণ একটা বিষয়, আইডিওলজি আছে মানে সেটা একটা চোর চোর নয়, এরকম বিষয় নয়। আইডিওলজি আছে মানে যদি আপনার প্রতিপক্ষের আইডিওলজি থাকে তাহলে তার বিরুদ্ধে আইডিওলজিক্যালি ব্যাটেলটা করতে হয়। আপনি যদি বলেন না না ওখানে কোনো আইডিওলজি নেই, তাহলে কিন্তু আপনি ব্যাটেলটা করতে পারবেন না। তাই ভদ্রলোককে আমার সমালোচনা করার বিষয় নয়, এই যে একটা প্রাণহীন জড়বস্তু ইতিহাস, তার বাইরেই সৌরেশের জাফর জিন্দানি কিস্সা একটা অন্য গল্প বলছে। সে ইতিহাসের সঙ্গে নিজের গল্পগুলোকে যুক্ত করে দিচ্ছে এবং তার ভেতর দিয়ে সে চলে যাচ্ছে বক্সারের যুদ্ধের সময়। সেই বক্সারের যুদ্ধে যে সময় সুজাউদ্দৌলা, মীর কাসিম, এদের ঐক্যবদ্ধ জোট হয়েছিল ইংরেজকে হারানোর জন্যে, সেই বক্সারের যুদ্ধে, এবং অবশ্যই মুঘল সেই সম্রাট দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় শাহ আলমের জোট হয়েছিল। ফলে যখন ওই বক্সারের যুদ্ধে পরাজিত হলো ভারত, তখন ভারতের স্বাধীনতা অন্য জায়গায় চলে গেল। এবং এই দ্বিতীয় শাহ আলম অসাধারণ গদ্য লিখতে পারতেন। তার গদ্যের বইয়ের নাম ছিল আজিব উল কাসাস, যেটা কিনা উর্দু দর্শনের একটা অসাধারণ জায়গা, উর্দু গদ্য সাহিত্যের একটা অসাধারণ জায়গা। কীভাবে সৌরিশ কাহিনী বুনছে দেখুন। সে ছোট ছোট অ্যানেকডোট বা অন্যান্য কাহিনীগুলোকে ধরে, নিজের জীবনের গল্পটাকে ধরে একটা আশ্চর্য মিথ এবং আশ্চর্য রসায়নের জায়গা থেকে ইতিহাসের সেই প্রতিপাদ্যে আমাদের নিয়ে যাচ্ছে, যেখানে জাফর জিন্দানিকে হয়তো চিতায় তোলা হবে, রণজিৎ সিং মারা গেছে, তার পত্নীদের চিতায় তোলা হবে, তার আগেও একটা বক্রোক্তির মতো দুষ্টু হিউমার আসছে এবং তার সঙ্গে সঙ্গে তীরের মতো ইতিহাস আসছে। কিন্তু সেটা শুধু বোরিং হচ্ছে না, তার আগে গল্পের অদ্ভুত রামধনু তৈরি হচ্ছে। আবার সৌরিশ গল্পকে ভেঙে দিতেও পারত, নুনুধরের মতো গল্প বাংলা সাহিত্যে একটা অসাধারণ জায়গা থাকবে। ফলে প্রচলিত ন্যারেটিভে আমরা যেভাবে আজও গোল গল্প এখনও দেখবেন লোক লিখে যাচ্ছে, সেই শরৎচন্দ্র অসাধারণ সাহিত্যিক, কিন্তু তার যুগে শরৎচন্দ্র ছিলেন, সেই ভাষায় আমরা কথাও বলি না। ফলে শরৎচন্দ্রের যুগ থেকে আমরা তো অনেকটা এগিয়ে গেছি। তাহলে শরৎচন্দ্রের যুগের প্রযুক্তি যদি আজকে না চলে, তাহলে শরৎচন্দ্র যুগের গল্প আজকে কেন চলবে? এটা তো খুব বিনয়ের সঙ্গে প্রশ্ন। এই কথা বলা মানে শরৎচন্দ্রকে অস্বীকার করা নয়, এর বিরুদ্ধেও সৌরিশের একটা বিরাট লড়াই ছিল। অথচ দেখুন এই লড়াইগুলো নিয়ে কথা বলারই কেউ নেই, বোঝারই কেউ নেই, শুধু সবাই নানা জায়গায় গিয়ে ঢাকবে আছে অস্ত্রগুলোর দিকে না তাকিয়ে কবর খুঁজছে, নিজেদের খবর নিজেরা খুঁজছে। আজকে সৌরিশকে নিয়ে তো অনেক বেশি আলোচনা হওয়ার কথা ছিল, নাহলে কোথাকার কোন ডাক্তার সে আজকে কোন জায়গায় চলে যাচ্ছে, তাকে এখন লেনিনের মতো দেখা হচ্ছে, মানে লেনিন মানে যেন বিজেপিতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার তৈরি করা হয়েছে। আবার সৌরিশকে আজকে এই কারণেই দরকার ছিল, এই যে শশী পাজার বাড়ি আক্রান্ত হলো, তৃণমূল সেই অর্থে নিরাপত্তা দিতে পারলো না,
এই যে বাংলার ওপর আজকে যে ভয়ঙ্করভাবে ফ্যাসিস্ট যে আক্রমণ চলছে, সেই আক্রমণের ইন্টেলেকচুয়াল প্রতিরূপটা সৌরিশের মতো গদ্যকার রাখতে পারত। আজকে আমি বামপন্থীদেরা বলবো যে শশী পাজার বাড়ি তাদের বিজেপি প্রীতি থাকতে পারে, কিন্তু শশী পাজার বাড়ির সামনে মানববন্ধন করতে হবে। বাংলাবাদী যে সমস্ত লোকজন রয়েছেন, বাংলাবাদী বাম, তাদের বলবো শশী পাজার বাড়ির সামনে কাল থেকে আপনারা মানববন্ধন তৈরি করুন, এবং তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাও ছুড়ে দিন যে সুদীপ্ত গুপ্ত কী অন্যায় করেছিল, মইদুল মিদ্দা কী অন্যায় করেছিল। বিজেপি যখন ভয়ঙ্করভাবে বাংলাকে আক্রমণ করবে, কালকে ওই শশী পাজার বাড়ির ওপর আক্রমণটা ছিল একটা প্রতীক, বাংলার ওপর আক্রমণের প্রতীক। দেখো আমাদের ক্ষমতাটা দেখালাম। সেই প্রতীকের বিরুদ্ধে বামপন্থীদের বলছি, তৃণমূল দিতে পারবে কি দেবে না দেবে সেটা তাদের ব্যাপার। বামপন্থীদের বলছি যে কাল থেকে শশী পাজার বাড়ির সামনে মানববন্ধন তৈরি ভয়ঙ্করভাবে মার্কোয়েজের থেকেও ভালো লেখেন। তার মধ্যে সৌরিশের নাম আমি অবশ্যই রাখবো, উপলদার নাম রাখবো, সব আর শাশ্বতদার নাম রাখবো, যারা মার্কোয়েজ বা ওরহান পামুকের থেকে খারাপ লেখে না। যখন এই সত্যিগুলো বলার কেউ থাকে না, তখন বাবু মানে সত্যটা জোরের সঙ্গে বলতে হয়, এটাই নিয়ম পৃথিবীর। যখন আপনাকে গোটা রাষ্ট্রশক্তি ভয়ঙ্করভাবে ধ্বংসের মুখে ঠেলে দেয়, সেই সময় নিজের কথা নিজের জোরের সঙ্গে বলাটার মধ্যে কোনো অপরাধ থাকে না। ফলে ওই যে আমাদের এখানে মার্কোয়েজ এটা অমিয় ভূষণ খুব ভালো বলেছেন, ওর মাথায় কী মার্কোয়েজ করছেন, মার্কোয়েজের চেয়েও 30 বছর আগে আমার গদ্যটা আমি লিখে দিয়েছি। কেন এটা অমিয় ভূষণ বলেছিলেন? মার্কোয়েজ কি অস্বীকার করতেন তা না, তিনি দেখতেন যখন আপনি মার্কোয়েজ পুজো করছেন অথচ চারপাশের মানুষ মরে যাচ্ছে, তাদের দিকে আপনি তাকাচ্ছেনও না মার্কোয়েজ পুজোর ভেতর দিয়ে। সেই মার্কোয়েজ পুজোর বিরোধিতা করেছিলেন, মার্কোয়েজের লেখার নয়। ফলে আমার মনে হয় যে সৌরিশ যে জাতের গদ্য অন্তত বাংলায় লিখেছে তা অনায়াসেই তারিফে কাবিলযোগ্য, এবং ওরহান পামুকদের পাশাপাশি সেটা থাকতে পারে, মার্কোয়েজদের পাশাপাশি সেটা থাকতে পারে, বিশ্ব সাহিত্যের অনেক বরেণ্য মানুষদের পাশাপাশি থাকতে পারে। দুর্ভাগ্য যে এদের অনুবাদ হলো না, এবং কেন অনুবাদ হলো না তার পেছনেও লুকিয়ে আছে ওই সাইলেন্ট জেনোসাইড। ফলে এই মার্কোয়েজ মৌলবাদ থেকে বেরিয়ে এসে আজকে বাস্তবটাকে বাস্তবের মতো দেখতে হবে। তাহলে কি আমাদের কাছে শুধুমাত্র বাদ দে, না হলে সংবিধান চিবিয়ে খাবো? সংবিধান নিশ্চয়ই চিবিয়ে খাবেন, কিন্তু আগে তো আপনাকে জানতে হবে এই সৌরিশের মতো লেখকরা যারা সত্যিই আপনাকে নেতৃত্ব দেবার যোগ্য, তাদের পাশে আপনি কি দাঁড়িয়েছেন কখনো? শুধু এই ফেসবুকে বসে কিছু ট্র্যাশ নেতা নেত্রীর কথা শুনে তাদের পেছনে পোস্ট দিয়ে সে সেটা তার মৃত্যুর চেয়ে হাস কোনো সাবজেক্ট হতে পারে না। আমার কথা, কারুর কথা সেখানে এতটা হাস হতেই পারে না। ফলে ওই সংবিধান টিবিয়ে খাবো না বলে, হ্যাঁ, পাশের যে চারপাশে যে মানুষজন রয়েছেন যারা সত্যিকারের লড়াই করার চেষ্টা করছেন, তাদের পাশে আগে দাঁড়ান, তবে আপনি সংবিধান চিবিয়ে খেতে পারবেন। না হলে ফেসবুকে উল্লাসের জন্য তো ফেসবুক খোলা আছে। অনেক দিন আগে বলেছিলাম, ইফ ইউ হ্যাভ ফুড দেন ফেসবুক ইজ গুড। তবে তাহলে কি সবটাই ব্ল্যাঙ্ক, সবটাই অন্ধকার, সবটাই শেষ হয়ে যাওয়া? বিষয়টা একদম নয়। সবটাই শেষ হয়ে যাওয়ার বিষয় এখানে নেই, বরং এক ভয়ঙ্কর আলোর বিষয় আছে। সৌরিশ যে লড়াইটা লড়েছিল, সে লড়াইটা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। সৌরিশ চলে গেছে, কিন্তু ট্রেঞ্চে ওর বন্ধু দেবাশিস এখনও আছে। ওই সুনীল বলেছিল না, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিজের মতো করে নিতে চাই। ফলে সৌরিশের মৃত্যুর হিসেব আমি ছাড়বো না, এবং ট্রেঞ্চে যারা বসে রয়েছেন তারা কেউ এই হিসেব ছাড়বে না। ট্রেঞ্চে একা দেবাশিস নয়, ওখানে বিল্টু থাকতে পারে, আরও অনেকে ট্রেঞ্চে আছে যারা ট্রেন যুদ্ধ দীর্ঘদিন করছে, এবং ট্রেন যুদ্ধ করতে করতে তারা বুঝে যাচ্ছে যে আসল লড়াইটা কোথায়, কোন জায়গায়। ফলে এই ট্রেঞ্চের যুদ্ধের মানুষগুলো, এই প্রথম বিশ্বযুদ্ধ অনেক দীর্ঘস্থায়ী হয়েছিল, কারণ ট্রেঞ্চের তলায় বহু মানুষকে বহুদিন পড়ে থাকতে হয়েছিল। ভাবুন তো, বর্ষার সময়ও কিছু লোক বন্দুক নিয়ে ট্রেঞ্চের তলায় রয়েছে, মাথা তুললেই তাদের গুলি করে দেওয়া হচ্ছে। তাদের প্রাতকৃত্য ট্রেঞ্চে চলছে। এই যে একটা সিস্টেমেটিক ভয়ঙ্কর অত্যাচার, এই সিস্টেমেটিক অত্যাচারের সঙ্গে জন্যে এই সিস্টেমিক অত্যাচারে দাঁড়িয়েই মানুষ কিন্তু কবি হয়েছিল। ফলে
সৌরিশের মৃত্যু কিন্তু আমাদের বলছে কলমে ঝড় আসবেই, এবং লেখকের কলমের ঝড়কে কেউ আটকাতে পারবে না। যত বড় ডিজিটাল দুনিয়া হোক, ওই কথাটা আছে, স্কাউন্ড্রেল। আমি প্রাক্তন বিপ্লবী নই, আমি এখনও বিপ্লবী। সৌরিশের মতো লেখকরা সেটা উচ্চারণ করতে পারত। তাই জাফর জিন্দানি কিস্সার শেষ লাইনটা আমায় খুব ভাবায়, ট্রেঞ্চে দাঁড়ানো। সৌরিশের মতো লেখকদের দেখুন, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে চোখে চশমাটা একটু বদলান যদি চশমা থাকে। ফলে সৌরিশের ওই লেখার লাস্ট লাইনটা আমাকে খুব ভালোভাবে ভাবাচ্ছে। আমি জিন্দান কৌরের পেছনে তাকাই, এগিয়ে চলি। ফলে এই এগিয়ে চলাটাই হচ্ছে আসল। আজকে আমরা সৌরিশের পেছনে তাকাবো না, সৌরিশের সঙ্গে নিয়ে এগিয়ে চলবো। আজকে আমরা সৌরিশকে সঙ্গে নিয়ে এগিয়ে চলব, দুর্জয় লেখার ঝড় তুলব, কলমে প্রতিরোধের, বাস্তবে প্রতিরোধের মহাকাব্য তৈরি করব, এবং সৌরিশের মৃত্যুর জন্যে বারবার কলার চেপে বলবো যে এই মৃত্যুগুলোর হিসেব দে, ভাত দে হারামজাদা, নাহলে মানচিত্র ছিঁড়ে খাবো। মনে হয় মস্তিষ্কের ব্যায়াম ট্যায়াম হয় না, একটা মস্তিষ্কের ব্যায়াম করুন। ডায়লগ যে সমস্ত চ্যানেল দেয় সেখানে তো সারা গদি বাস্তব আর ডায়লগের মধ্যে তফাৎ আছে। কেন দাদা আছে, তার বক্তব্য শুনুন না। মারবো এখানে, ওটা পড়বে সেখানে, কাটকে মানে সবচেয়ে ভয়ঙ্কর বিষাক্ত সাপ, জনগণের দিকেই তিনি সাপের ছোবলটা দেখাচ্ছেন। অর্থাৎ জনগণ তাকে শুনতে এসছেন, তারাই যেন তার সাপের ছোবলে সবার আগে মারা যাবেন। ফলে ডায়লগ শোনার তো অনেক জায়গা আছে। ফলে সৌরিশ বিষয়টা ডায়লগের বিষয় নয়, বন্ধু বিষয়টা ডায়লগের বিষয় নয়, লড়াই বিষয়টা ডায়লগের বিষয় নয়। ফলে ওই জিন্দান কাউরকে যেভাবে, ফলে জাফর জিন্দানি কিস্সার ওই শেষ লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, যে আমরা কে ঘিরে অফুরান জল রয়ে গেছে। ঠিক আছে, এই দুঃখ নেই। দরকার হলে 44 মিনিট সৌরিশকে নিয়ে বলা যায়, 44,000 ঘন্টা ওকে নিয়ে বলা যায়। 44,000 ঘন্টা কেন বলতে পারলাম না, এটা আক্ষেপ রয়ে গেল, এই আক্ষেপ মিটিয়ে দেব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে। সেই প্রশ্নটা যে বাংলায় এত মির্জাফর জন্মায় কেন, এই প্রশ্নটা একটা সহজ স্বাভাবিক উত্তর হচ্ছে, বাংলায় যদি মির্জাফর জন্মায় তাহলে বাংলায় অন্য বিষয়টাও জন্মায়, প্রতিরোধী বিপ্লবীরাও বাংলায় জন্মায়। ফলে যেখানে প্রতিরোধী বা বিপ্লবীরা জন্মাবে সেখানেই তো মির্জাফর জন্মাবে। এটাই তো পৃথিবীর অন্যতম নিয়ম। আলো থাকলেই তো অন্ধকার থাকবে, তার মানে বাংলা হচ্ছে সেই আলোকের জায়গা, সেই জ্যোতির্ময়ের জায়গা, আলোকেরই ঝর্ণাধারার জায়গা। ফলে আলোকের ঝর্ণাধারা থাকলে সেখানে তো অন্ধকারই থাকবে। পরবর্তীকালে এই প্রশ্নটা নিয়ে আরও গভীর আলোচনায় যাব। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।